আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু লার্নক্রাফট একাডেমি। তো লার্নক্রাফট একাডেমির আজকের এই পর্বে আমরা আমাদের এসএসসি বাংলা সাহিত্য বইয়ের আমাদের যে গল্প আমরা পড়েছি এর আগে, সেটা হচ্ছে সুভা। এই সুভা গল্পের 25টা টপ 25টা এমসিকিউ নিয়ে আজকে আমরা কথা বলতে চলেছি। যদিও আমার উচিত ছিল যে আগে আসলে হচ্ছে প্রত্যুপকার, ফুলের বিবাহ এগুলো নিয়ে আলোচনা করা, তবে আমি মনে করেছি যে শুভা গল্পের প্রিপারেশনটা আসলে ভালো, এর কারণে আমি শুভা নিয়ে আলোচনা করছি। পর্যায়ক্রমে তোমরা ইনশাল্লাহ আগের গুলো পেয়ে যাবে। তো যারা এখনো আমার শুভার যে ক্লাসটা নিয়েছি আমরা দুইটা পার্টে, এই যে একটা পার্ট, যে একটা পার্ট, যারা এখনো দেখো নাই তারা এক্ষুনি আমার ডিসক্রিপশনে, এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবা, অথবা তুমি চ্যানেলে চলে যাও। এই যে দেখো, শুভা পার্ট 1 আছে, পার্ট 2 আছে, এক্ষুনি দেখে আসো। তাহলে আমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে, কারণ আমাদের রিডিং পড়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, রিডিং না পড়লে আমরা বুঝতে পারবো না। যাই হোক, তো শুভা গল্পটা আমরা পড়েছি এবং 25টা টপ 25টা এমসিকিউ, যে 25টা করলে আশা করি তোমাদের কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। এবং এর সাথে আমি বলে যেতে চাই যে এই 25টা এমসিকিউ কিন্তু পরবর্তীতে আমি শর্ট ভিডিওতে আপলোড করবো, সেখান থেকে তোমাদের জন্য আরো ইজি হবে পাওয়া। তো যাই হোক, বেশি কথা বলবো না, চলো শুরু করা যাক আমাদের আজকের এই ক্লাসটা। তো দেখো, এটা হচ্ছে আমাদের মেইন পেজটা। তো আমি এখানে উত্তরের সাথে সাথে লিখে নিয়েছি, বাট আমি তোমাদেরকে সবগুলো ব্যাখ্যা করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। দেখো, আমাদের যে প্রথম এমসিকিউটা, আমি একটু হাইলাইটারটা অন করি, তাহলে আমি হাইলাইট করতে সুবিধা হবে। সেটা হচ্ছে শুভা গল্পের রচয়িতা কে? শুভা গল্পের রচয়িতা কে বলতো? শুভা গল্পের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এটা আমরা একদমই সহজ ছিল, শুভা গল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তো আমি অ্যান্সারে জাস্ট আমি রেটটা দিলে সেটা তোমাদের জন্য বেটার হবে। নিচেও দেখো আনসার দেওয়া আছে, তো সেই আনসার আমাদের আগে দেখার দরকার নেই, আমরা আগে একটু বুঝবো, আমরা জাস্ট আগে একটু বুঝে নিব। শুভার আসল নাম কি? শুভার আসল নাম কি দেখো তো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুভার আসল নাম হচ্ছে সুভাষিনী, সুভাষিনী, শুভা, শোভা। তো শুভার আসল নাম তো দেখো, শুভা ডাকনাম, এখানে শুভা বানানটা একটু ভুল হয়েছে, মিস্টেক হয়েছে টাইপিং এর সময়। তো সুভাষিনী যে নামটা, আমরা যদি আমাদের বইটা একটু দেখি, এই যে দেখো আমাদের বইটা কোথায় আছে, বইটা হচ্ছে আমাদের এখানে আছে, দেখো এই যে দেখো না, বানানটা দেখেছো? সুভাষিনী, এখানে বানানটা দেখো, তুমি কোনটার সাথে মিল পাচ্ছ বলো তো? এই যে দেখো, ফার্স্ট এরটার সাথে মিল পাচ্ছ। তো আমাদের উত্তরটা হচ্ছে অ্যান্সার নাম্বার 1, এটা হচ্ছে আমাদের উত্তর। শুভার আসল নামটা এটা। এবার আসো, শুভার প্রধান শারীরিক প্রতিবন্ধকতা কি ছিল? কি ছিল বলতো? সে সে কিন্তু মূলত ছিল বোবা, সে কথা বলতে পারতো না। অন্ধও ছিল না, সে বধিরও ছিল না, সে পঙ্গুও ছিল না, সে ছিল বোবা। শুভার বাবার নাম কি বলতো? শুভার বাবার নাম হচ্ছে বাণীকণ্ঠ। আর কি অপশনস আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতাপ, প্রতাপ তো তার বন্ধু ছিল। হরিশ, রমেশ, এগুলো তো আসলে চরিত্র না। বাণীকণ্ঠ ছিল শুভার পিতার নাম। এরপরে, শুভার পরিবারে শুভা পরিবারে কত নম্বর সন্তান ছিল? শুভা তার তৃতীয় নম্বর সন্তান ছিল। তার আরো তার যে বাণীকণ্ঠ এবং তার যে মাতা, তাদের হচ্ছে আরো দুইজন সন্তান ছিল, যাদের নাম কি ছিল পর্যায়ক্রমে আমরা পড়েছি কিন্তু, যে তাদের যে প্রথম যে দুই তোমার হচ্ছে মেয়ে, ঠিক আছে, তাদের নামের সাথে মূলত মিল করেই শুভার নাম রাখা হয়েছিল। এবং প্রথম দুইজন যে তাদের যে নাম ছিল, তারা হচ্ছে আহ সুকেশিনী, সুহাসিনী, তাদের সাথে মিল করে শুভার নামটা রাখা হয়েছিল সুভাষিনী। তৃতীয়টা, ঠিক আছে। এরপরে আসো, শুভার মায়ের মনোভাব কেমন ছিল? স্নেহপূর্ণ ছিল, গর্বিত ছিল, উদাসীন ছিল, নাকি লজ্জিত ও বিরক্ত ছিল? দেখো, শুভার মা কিন্তু সবসময় তাকে গর্ভের কলঙ্ক মনে করতো, এটা আমরা পড়েছি যে শুভার মা তাকে সবসময় গর্ভের কলঙ্ক মনে করতো। এই জন্য সে কেমন ছিল? সে ছিল লজ্জিত ও একই সাথে বিরক্ত। ঠিক আছে, এটা বেটার হতো মেবি যে আমি অ্যান্সারটা নিচে না দিয়ে এভাবে হাইলাইট করে দেবো। পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব যে নিচে অ্যান্সার না দিয়ে আমি তোমাদেরকে হাইলাইট করে দিতে, তাহলে সেটা তোমাদের জন্য বেটার হবে। ঠিক আছে, এরপরে আসো, শুভা কার সাথে মনের ভাব ভাগ করতো? প্রতাপের সঙ্গে? তার মায়ের সাথে তো তার সম্পর্ক কেমন জানো, এবং বোনের সাথে তাদের সম্পর্ক তেমন একটা বলা হয়নি, এবং পাত্র এটা আর কি আমাদের ইয়ের মধ্যে নাই। তো এটা হচ্ছে আমাদের প্রতাপের সঙ্গে তার মনের ভাবটা শেয়ার করতো সবকিছু, তাই না? এরপর সব, প্রতাপ কে ছিল? সুভার ভাই ছিল, না গ্রামের ছেলে ছিল, শিক্ষক ছিল, না আত্মীয় ছিল? গ্রামের একটা ছেলে ছিল, একটা সাধারণ একটা ছেলে ছিল হচ্ছে আমাদের প্রতাপ। তো উত্তর হবে বি বা খ দাগ। শুভার প্রিয় স্থান কোথায় ছিল? বিদ্যালয়? বিদ্যালয়ের কথা উল্লেখ করা হয়নি। বাজার ছিল, শহর ছিল, না কি কি ছিল? নদীর তীর ছিল। নদীর তীরে যে সে তার মনের ভাব প্রকাশ করতো, নদীর তীরে সে বসে থাকতো, তার ভালো লাগতো, নীরব প্রকৃতির মাঝে থাকতো, তাই না? আশা করি বুঝতে পেরেছো। এবার হচ্ছে, শুভা কিভাবে অনুভূতি প্রকাশ করতো? ও কি লেখার মাধ্যমে অনুভূতি প্রকাশ করতো? ইশারায় প্রকাশ করতো? কোনো গান গেতো? গান তো গেতে পারতো না। সে প্রকাশ করতো কি? চোখের ভাষায়। আমরা পড়েছি, আমরা কিন্তু গল্পটা খুব ভালো মতো যারা পড়েছি তারাই আমরা বলতে আনসারটা দিতে পারবো। তোমরা অবশ্যই ক্লাসটা দেখলেও তোমরা আনসারটা দিতে পারবা।
যে এখানে আমরা সব একদম লাইন বাই লাইন রিডিং পড়েছি আমরা, যে আসলে কিভাবে সুভার কি হতো সব কিছু আমরা রিডিং পড়েছি, তাই না? তো সের মাধ্যমে আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপরে আসো, আমাদের হচ্ছে সুভার দুটি গরুর নাম কি ছিল? কালী ও গৌরী, সর্বশী ও পাঙ্গুলি, রাধা ও কৃষ্ণ, নাকি চাঁদ ও তারা? এটা আসলে অপশনগুলো রিলেটেড হয় নাই। সর্বশী ও পাঙ্গুলি ছিল তার দুইটা যে তার সাথে যে মিশত গরুর নাম, বা গাভী এখানে মূলত হবে হচ্ছে গাভীর নাম। ঠিক আছে, সম্ভবত তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গাভী, গরু না, গরুর কথা বলা হয়নি, গাভী বলা হয়েছে। ঠিক আছে, এবার আসো, সুভাষিনী নামটির সঙ্গে কোন বৈপরীত্য লক্ষ্য করা যায়? আচ্ছা, এটা বলতে কি বোঝাচ্ছ বলতো? বৈপরীত্য কথাটা, আসলে বৈপরীত্য বলতে বোঝানো হচ্ছে যে বিপরীত যে দিকটা। দেখো সুভার নাম কি ছিল? সুভাষিনী। তো সুভাষিনী মানে কি? যে মিষ্টি ভাষী, মিষ্টি ভাবে কথা বলে। দেখো এখানে অপশনগুলো কি কি আছে? নাম ও রূপের অমিল। দেখো নাম আর রূপ, সুভাষা থেকে রূপের কি অমিল ছিল? নাম ও বাস্তব অবস্থার অমিল, বয়স ও স্বভাব, শিক্ষা ও আচরণ। দেখো এগুলা আসলে মিলছে না। দেখো তুমি নাম ও বাস্তবটা দেখো, তার যে নাম ছিল, তার নাম কি ছিল? তার নাম ছিল শুভা, কিন্তু বাস্তবতা কি বলে? বাস্তবতা হচ্ছে শুভা সে মিষ্টিভাষী, নামের অর্থ হলেও সে কিন্তু মিষ্টি করে কথা বলতো, মানে সে কথা বলতে পারতো না, সে ছিল বোবা। তো নাম ও বাস্তব অবস্থার অমিল, সেগুলো বুঝতে পেরেছো। এরপর হচ্ছে শুভার বোবা হওয়ার বিষয়টি গোপন রাখা হয়, এটা মূলত হচ্ছে আমরা যেটা আমি আলোচনা কিন্তু করেছিলাম, যে হচ্ছে শুভার যে পার্টার একটু আছে, শুভা কিন্তু এখানেই শেষ না, তার যে বোবা হওয়ার বিষয়টা সেটা কিন্তু গোপন রাখা হয়েছিল। কার কাছে? পাত্রপক্ষের কাছে। এটা যদি তোমাদের বইয়ের মধ্যে নাই, তো এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই, এটা আমাদের আসবে না। শুভার বিয়ের পর কোথায় যেতে হয়? এটা আসলে নর্মাল, এটা আমাদের আসলে বইয়ের মধ্যে না থাকলেও আমাদের করতে হবে, যে শুভা কিন্তু শহরে চলে যায়, যেহেতু তার বাবার সাথে সে কলকাতা যেতে হবে। তো গ্রামে তো থাকতে হয় না, নদীর ধারেও না, জঙ্গলেও না, শহরে। গল্পে প্রকৃতি কি ভূমিকা পালন করেছে? গল্পে প্রকৃতি পালন করেছে শত্রু? না, শত্রু কখনোই না। বিচারক ছিল? না। প্রতিদ্বন্দ্বী ছিল সুভার? তাও না। নীরব সঙ্গী, সুভার একদম নীরব সঙ্গী ছিল, কারণ প্রকৃতিও নিঃশব্দে থাকতো, সুভাও নিঃশব্দে থাকতে পছন্দ করতো, তাই নয় কি? এরপর আসো, প্রতাপের স্বভাব কেমন ছিল? প্রতাপ কি গম্ভীর ছিল সুভার মতো, পরিশ্রমী ছিল, রাগী ছিল, নাকি অলস উদাসীন ছিল? দেখো আমরা কিন্তু পড়েছি যে প্রতাপ আসলে কাজ করতো না, তার শহরে এরকম একটা, সরি গ্রামে এরকম একটা লোকের দরকার আছে প্রতাপের মতো। তো প্রতাপ ছিল মূলত অলস ও কাজের ব্যাপারে উদাসীন, এজন্য তার পিতামাতা অনেক চেষ্টা করেছে তাকে কাজ করানো, কিন্তু শেষমেশ পারেনি। শুভা নীরবতা প্রতীক করে রাগ, অহংকার, গভীর অনুভূতি, নাকি প্রতিবাদ? অবশ্যই গভীর অনুভূতি। মানে সুভা যে নীরব থাকতো সবসময়, এটা কি প্রকাশ করতো তার? এটা মূলত হবে প্রতীক করে না, প্রকাশ করে, আসলে টাইপিং একটু ভুল হতে পারে। প্রকাশ করতো গভীর অনুভূতি, তার যে অনুভূতিটা সেটাই প্রকাশ করতো। সুভার মা তাকে কি মনে করতেন? আশীর্বাদ মনে করতেন, গর্ব মনে করতেন, লজ্জা, নাকি আনন্দ? দেখো তাকে কিন্তু সুভার মা তাকে কি গর্ভের কলঙ্ক মনে করতেন। তো গর্ভের কলঙ্ক মনে করা মানে কি? লজ্জা। তাকে দেখে তিনি লজ্জা পেতেন যে এমন একটি সন্তান তার গর্ভে হয়েছে। সুভা গ্রাম ছাড়ার সময় কেমন অনুভব করেছিল? আনন্দ পেয়েছিল, স্বস্তি পেয়েছিল, দুঃখ, নাকি নির্লিপ্ততা? তো এখানে নির্লিপ্ততা বলতে কি বোঝানো হচ্ছে বলতো? নির্লিপ্ততা বলতে বোঝা হচ্ছে বিচ্ছিন্নতা। তো দেখো গ্রাম ছাড়ার সময় সে সাধারণত এখানে আসলে দুঃখ বোঝায়, যদিও নির্লিপ্ততা মানে কি বিচ্ছিন্নতা বা আসক্তিহীন এরকম কিছু বোঝাচ্ছে, তবে এখানে দুঃখ বলাটাই শ্রেয়। ঠিক আছে, আমাদের বাংলাতে সাধারণত একটা সমস্যা হয় কি, যে এমসিকিউ এর আহ, একই অপশন মনে হয় যে তোমার মনে করো বললো যে এই নিচের অপশনটা দ্বারা কি বোঝাচ্ছে, দুঃখ, কষ্ট, বেদনা, এই যে এই টাইপস এর গুলো, তো এগুলো আসলে বোঝা কঠিন হয়। তবে আমি চেষ্টা করেছি যে তুলনামূলক ভাবে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই তোমাদের মাঝখানে নিয়ে আসার। তো একটু বুঝে শুনে আনসার করতে হবে জাস্ট। শুভা সরি, গল্পে সমাজের কোন দিকটি ফুটে উঠেছে? বলতো উদারতা ফুটে উঠেছে, মানবতা ফুটে উঠেছে, সংকীর্ণতা ফুটে উঠেছে, নাকি দেশপ্রেম ফুটে উঠেছে বলতো? দেখো এখানে আমরা যদি তিনটা অপশন দেখি, যে উদারতা, মানবতা, দেশপ্রেম, ওগুলো কিন্তু কোনোটাই ফুটে উঠেনি। কারণ সুভার যে সংকীর্ণতা ফুটে উঠেছে, দেখো বাকি তিনটা অপশন দেখলে আমরা বুঝতে যাচ্ছি। তারপর একটু ব্যাখ্যা করা উচিত। সংকীর্ণতা মাইন্ডসেটের দিক থেকে বলতে গেলে, যে ছোট করার যে হীনমন্য, ছোট করার যে প্রবণতাটা, যেমন আমরা যদি একটু গুগলে দেখি, এই যে দেখো সংকীর্ণ শব্দের অর্থ হচ্ছে সরু, অপ্রশস্ত, সীমাবদ্ধ, ছোট বা অনুদার। মানসিক অর্থে বোঝায় অনুদার, হীনমনা, সংকীর্ণ মনা বা গোড়া। ঠিক আছে, মানে এটা মানে একটু ছোট করে দেখানো হয়। ঠিক আছে, সুভাকে কিন্তু সবাই এটা বলা হয়েছে যে সুভার কে সবাই কিভাবে দেখতো? সুভা সমাজের লোকজন তাকে বোঝা মনে করতো, তাকে দেখে বলতো যে কি হবে এই মেয়ের, ভবিষ্যৎ কি, এরকম না? আশা করি বুঝতে পেরেছো। সুভার জীবনের ট্র্যাজেডি স্পষ্ট হয় শৈশবে, প্রতাপের সঙ্গে, বিয়ের পর, নাকি নদীর ধারে?
ট্র্যাজেডি মানে কি বলতো, যে ঘটনাটা সেটা আসলে মূলত বোঝানো হয় যে বিয়ের পরে দেখো শুভার অবস্থাটা। দেখো বিয়ের পরে এখানে বলবো যে কিভাবে ভাইয়া আমি বুঝবো যে বিয়ের পরে, দেখো শৈশবের সাথেও স্পষ্ট হয়নি, প্রতাপের সাথেও হয়নি, নদীর ধারের সঙ্গেও হয়নি। মূলত এই এমসিকিউটা কিন্তু এক ধরনের তোমাদের আউট অফ সিলেবাস, এটা তোমাদের বইয়ের মধ্যে নাই, জাস্ট এটা ফুলে আসলে ইনক্লুড হয়ে গেছে। এবার আসো, সুভার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য কি? ও কি চঞ্চল ছিল অতিরিক্ত? আত্ম আত্মম্ভরিত ছিল তার মধ্যে? আত্মমৃম্ভত মানে কি বলতো? আত্মম্ভরিত, আত্মম্ভীরত মানে হচ্ছে যে অহংকার, একগুয়েমি। ও কি একগুয়েমি ছিল? নো। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট এটাই হচ্ছে আমাদের সংবেদনশীলতা। অর্থাৎ সংবেদনশীলতা বলে কি বোঝায় বলতো? অনুভূতি প্রবণ, অনুভূতি যে প্রকাশ করার যে ইয়েটা, সুভা কিসের মাধ্যমে প্রকাশ করতো? তার চোখের মাধ্যমে, তার মুখের মাধ্যমে। এভাবে না, এখানে হবে কি সংবেদনশীলতা। সুভা গল্পের ধরন কি? এটি কি প্রবন্ধ ছিল? এটি কি রম্য রচনা ছিল, হাসির কিছু, ট্র্যাজেডি ছিল, নাকি উপন্যাস? এটা হচ্ছে একটা ট্র্যাজেডি, একটা ঘটনা টাইপসের, মানে সুভার যে জীবন চরিত্রটা সেটাকে ফুটানো হয়েছে। ঠিক আছে, তোমরা যদি তোমাদের যে পাঠ পরিচিতি পড়ো সেখান থেকেও কিন্তু কোথাও লেখা নাই যে এটা একটি তোমার হচ্ছে প্রবন্ধ বা কিছু। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলত গল্প বা ট্র্যাজেডি। ঠিক আছে, এরপর আসো, প্রতাপ চরিত্রটি নির্দেশ করে সমাজের নিষ্ঠুরতা, শৈশবের সরলতা, বিদ্রূপ, কুসংস্কার। এটা মূলত প্রকাশ করা হচ্ছে শৈশবের সরলতা। প্রতাপের সঙ্গে যে কি বলে সুভার যে সম্পর্কটা ছিল, দেখো শৈশবে তাদের যে ইয়েটা ছিল সেটাই মূলত প্রকাশ করে না। তাহলে এখানে হচ্ছে আমাদের শৈশবে যে সরলতাটা, তারা মাছ ধরে, সুভা যে তাকে একটা পান বানিয়ে দেয়, তো মনে মনে করো সঙ্গী ছিল এক প্রকার। ঠিক আছে, গল্পের মূল বার্তা কি? রূপী সব, ধনী সব, মানবিক সহানুভূতির প্রয়োজন, নাকি শিক্ষায় প্রধান? দেখো এখানে আমাদের রিলেট করে না কোনোটাই, একটাই রিলেট করে, সেটা হচ্ছে মানবিক সহানুভূতির প্রয়োজন, যে মানবিকতার দিক থেকে। তো দেখো আমরা কিন্তু 25টা এমসিকিউ মাত্র করেছি, কিন্তু আমি আশা করছি যে 25টা এমসিকিউ এর মধ্যেই অনেক কিছু চলে এসেছে। এবং অনেক সময় আমাদের এমসিকিউ এর সাথে অনেক কিছু ম্যাচ থাকতে হয়, যেমন আমাদের অনেকটা উদ্দীপক দিয়ে দেয় যে এমসিকিউ এ, যে এখান থেকে বলো তো কোনটা প্রকাশ পেয়েছে, এই চরিত্রের সাথে কোন চরিত্রটা মিল পেয়েছে। এগুলো আসলে আমার মনে হয় না আহামরি কঠিন, তবে তোমাদের যদি ইচ্ছা হয় সেই ধরনের এমসিকিউ পাওয়ার জন্য অবশ্যই আমি দিব। তবে আজকের ক্লাসটা ছিল এই পর্যন্তই। আমরা কিন্তু শুভা গল্পের টপ 25টা এমসিকিউ কমপ্লিট করে ফেলেছি, এবং আমি আশা করছি যে এই 25টা এমসিকিউ কেউ যদি করে, তার জন্য এই শুভা গল্পের এমসিকিউ এ আর বাদবে না। এমসিকিউ আর কয়টা পড়বে বলো তো? বোর্ড পরীক্ষা বা স্কুলের পরীক্ষা সর্বোচ্চ 2 থেকে 3টা বা 4টা, এরকম তো। তো আশা করি ক্লাসটি থেকে তোমরা উপকৃত হয়েছো। যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমার লার্ন ক্রাফট একাডেমিকে সাবস্ক্রাইব করে ফেলো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সকলকে শুভ বিদায়।